নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এই প্রশ্নটা নিয়ে। দেখো, সবার প্রথমে ভূমিকা। আমি সবসময় বলে থাকি ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্সের যে কোনো প্রশ্ন লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক। সেটা 2-3 লাইন হলেও চলবে, কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে। দেখো, এবার ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশটা তাহলে মেনলি কোন শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত? সংসদীয় শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত। সংসদীয় অর্থাৎ কি? মন্ত্রী পরিষদ যে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে সেটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা। ভারত ছাড়া আর কোন দেশে সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলিত আছে এটা খুব ভালোভাবে মনে রাখবে, ব্রিটেনে। ব্রিটেনের অনুকরণে মেনলি আমাদের দেশ ভারতবর্ষের সংসদীয় শাসন ব্যবস্থাটা গৃহীত হয়েছে। শাসন ব্যবস্থার প্রধান রাষ্ট্রপতি হলেও প্রকৃত ক্ষমতা ভোগ করেন প্রধানমন্ত্রী। তাহলে তোমরা রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর ভিডিওতে তোমরা দেখেছিলে যে রাষ্ট্রপতি আমাদের দেশে মেনলি নাম সর্বস্ব শাসক, আর প্রকৃত ক্ষমতা মেনলি কার থাকে? প্রধানমন্ত্রীর থাকে। এ কারণে অধ্যাপক জওহরই ভারতের প্রধানমন্ত্রীর অবস্থানকে প্রধানমন্ত্রী পদের রাষ্ট্রপতিকরণ বলে অভিহিত করেছেন। আবার ব্রিটেনের ন্যায় ভারতের প্রধানমন্ত্রীকে কি স্টোন অব দ্য ক্যাবিনেট আর্চ বলা হয়। দেখো, এবার প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী নিয়ে তো আলোচনা করবোই, কিন্তু প্রধানমন্ত্রীর নিয়োগ পদ্ধতিটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। তোমরা যদি এই প্রধানমন্ত্রীর নিয়োগ পদ্ধতিটা সবার প্রথমে একটু উল্লেখ করে দিলে খুব ভালো হবে লেখাটা। দেখো, প্রত্যেকটা 1, 2, 3, 4 করে পয়েন্ট করা রয়েছে, এভাবেই লেখা তোমরা সবসময় চেষ্টা করবে। দেখো, সংবিধানের 75(1) নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। তাহলে কত নম্বর ধারা অনুসারে? 75(1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধারাগুলো যদি তোমরা একটু উল্লেখ করে লিখতে পারো তাহলে তোমাদের মার্কসটা দেখবে একটু বেড়ে যাবে। তাহলে 75(1) নম্বর ধারা অনুসারে। আর কে প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করলেও বাস্তবে রাষ্ট্রপতির কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই। তাহলে স্বেচ্ছাধীন ক্ষমতা কার নেই? রাষ্ট্রপতির কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই। এবার 2 নম্বর পয়েন্ট দেখো, লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন। কিন্তু লোকসভায় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাষ্ট্রপতি নিজের মন মতো ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন। তাহলে মেনলি প্রধানমন্ত্রী জনগণের ভোটে যখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তখনই তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করেন। এবার কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিজের মন মতো ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন। এবার 3 নম্বর পয়েন্ট দেখো, অবশ্য সেক্ষেত্রেও ওই পদে নিযুক্ত ব্যক্তির প্রতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন থাকতে হবে। শুধুমাত্র যে রাষ্ট্রপতি ইচ্ছা করলেই যে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে পারবে তা কিন্তু নয়, লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনটা তাকে নিতে হবে। আর প্রধানমন্ত্রীকে অবশ্যই লোকসভা ও রাজ্যসভার সদস্য হতে হবে। পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী ভিডিওতে আমি লোকসভা এবং রাজ্যসভা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি লোকসভা এবং রাজ্যসভার এই ভিডিওটা ডিটেলসে দেখতে চাও তাহলে তোমরা আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। এবার দেখো 4 নম্বর পয়েন্ট, পার্লামেন্টের কোনো পক্ষের সদস্য নন এমন কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলে তাকে 6 মাসের মধ্যে পার্লামেন্টের সদস্য হতে হয়, অন্যথায় তিনি ওই পদে অধিষ্ঠিত থাকতে পারেন না। এবার 5 নম্বর পয়েন্ট দেখো, প্রধানমন্ত্রীর কার্যকালের সাধারণ মেয়াদ 5 বছর। খুব ভালোভাবে মনে রাখবে, এই কার্যকালের মেয়াদটা হচ্ছে প্রধানমন্ত্রীর 5 বছর। অবশ্যই সময়কাল শেষ হওয়ার পূর্বে লোকসভা ভেঙে দেওয়া হলে তার কার্যকালের মেয়াদ হ্রাস পায়। এবার দেখো, আমাদের যে মেন প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীকে নিম্নে আলোচনা করা হলো। এবার দেখো, প্রত্যেকটা পয়েন্ট করে এবার সেই পয়েন্টগুলোর মধ্যে আবার সাব পয়েন্ট রয়েছে। এভাবে পয়েন্ট আর সাব পয়েন্ট করে যদি তোমরা লেখো তাহলে আমি আশা করছি তোমরা খুব ভালো মার্কস পেয়ে যাবে এই ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এই প্রশ্নটার ক্ষেত্রে। দেখো, তাহলে প্রথম পয়েন্ট, মন্ত্রিসভা গঠনে ভূমিকা। তাহলে প্রধানমন্ত্রীর মেন কাজ হচ্ছে মন্ত্রিসভা গঠন, এটা খুব ভালোভাবে মনে রাখবে। আর সবার প্রথমে তোমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে এই পয়েন্টটা, মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকা। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন। তাহলে মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন। খুব ভালোভাবে মনে রাখবে, শুধুমাত্র প্রধানমন্ত্রী পরামর্শ দেন যে কাদের মন্ত্রী পদে নিয়োগ করতে হবে। সুতরাং মন্ত্রিসভা গঠনে কার্যত প্রধানমন্ত্রী সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে মন্ত্রিসভার সদস্যদের নিয়োগের সময় তাকে কয়েকটি বিষয়ের উপর দৃষ্টি রাখতে হয়। এই যে বিষয়গুলো কি কি সেগুলো দেখো প্রত্যেকটা সাব পয়েন্ট করে 1, 2, 3, 4 করে লেখা আছে। দেখো, প্রথম 1 নম্বর, নিজের দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যাতে মন্ত্রিসভায় স্থান পায় সেদিকে দৃষ্টি রাখতে হয়। তাহলে নিজের দলকে আগে প্রাধান্য দিতে হবে। 2 নম্বর, সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যাতে মন্ত্রিসভায় তাদের প্রতিনিধি প্রেরণ করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হয়। শুধুমাত্র যে নিজের দলের মন্ত্রীদের জায়গা দেওয়ার জন্যে
যে অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে নিজের দলে যদি প্রতিনিধি না থাকে তারা স্থান পাবে না, এটা করলে কিন্তু হবে না। সকল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে যাতে কিছু প্রতিনিধি প্রেরণ করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে অবশ্যই প্রধানমন্ত্রীকে। 3 নম্বর দেখো, মন্ত্রিসভায় তপশিলি জাতীয় অনুন্নত সম্প্রদায়গুলির প্রতিনিধি যাতে স্থান লাভ করে সেদিকে দৃষ্টি রাখতে হয়। এবার 2 নম্বর পয়েন্ট দেখো, 2 নম্বর মেন পয়েন্ট, লোকসভার নেতা বা নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী। তোমরা জানো লোকসভার প্রধান নেতা বা নেত্রী হচ্ছে প্রধানমন্ত্রী। এবার লোকসভার নেতা বা নেত্রী হিসেবে প্রধানমন্ত্রীর কি কি ক্ষমতা এবং কার্যাবলী আছে দেখো, এগুলো প্রত্যেকটা 1 2 3 4 করে সাব পয়েন্ট করা। প্রথমে 1 নম্বর পয়েন্ট দেখো, লোকসভার নেতা বা নেত্রী হলেন প্রধানমন্ত্রী। খুব ভালো মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্যও আসে। লোকসভার অধিবেশন কখন ডাকা হবে, কতদিন চলবে, কোন কোন বিষয়ের উপর আলোচনা চলবে সে সম্পর্কে প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নেন। তাহলে যে লোকসভার যে অধিবেশনগুলো ডাকা হয় সেগুলো কখন ডাকা হবে আর সেই অধিবেশনটা কতদিন চলবে সে বিষয়ে মেনলি সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। 2 নম্বর, অধিবেশন স্থগিত রাখা বা লোকসভা ভেঙে দেওয়ার ব্যাপারে রাষ্ট্রপতিকে তিনি পরামর্শ দিতে পারেন। 3 নম্বর দেখো, সরকারের প্রধান মুখপাত্র হিসেবে তিনি লোকসভায় সরকারি নীতিসমূহের ব্যাখ্যা প্রদান করেন। এবার 4 নম্বর পয়েন্ট দেখো, সভায় বিতর্ক চলাকালে কোনো মন্ত্রী কোনো অসুবিধার সম্মুখীন হলে তাকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী এগিয়ে আসেন। তাহলে অনেক সময় দেখবে যে লোকসভায় বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়, কোনো বিতর্ক সৃষ্টি হলে কোনো মন্ত্রী যদি অসুবিধার সম্মুখীন হয় তাহলে তাকে সাহায্য করেন প্রধানমন্ত্রী। 5 নম্বর, গুরুত্বপূর্ণ যে কোনো বিল পাস করানোর দায়িত্ব তাকেই বহন করতে হয়। যে কোনো বিল পাস করানোর ক্ষেত্রে সেই দায়িত্বটা গ্রহণ করে কে বা সেই দায়িত্বটা বহন করে কে, প্রধানমন্ত্রী। 6 নম্বর দেখো, সংসদে বিরোধী দলগুলির সঙ্গে প্রধানমন্ত্রী বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্ক রেখে চলেন। 7 নম্বর, কেবল লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হিসেবে নয়, সমগ্র সভার নেতা বা নেত্রী হিসেবেই তাকে কাজ করতে হয়। তাহলে যে তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হিসেবে শুধুমাত্র যে কাজ করবেন তা কিন্তু নয়, লোকসভায় তো মেনলি সরকারি পক্ষ বিপক্ষ উভয়ই থাকে, তাদের সকলের নেতা বা নেত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে কাজ করতে হয়। এবার 3 নম্বর দেখো, সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা। এগুলো দেখো প্রত্যেকটা 1 2 করে সাব পয়েন্ট করো। প্রথম পয়েন্ট দেখো, প্রধানমন্ত্রী লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা হিসেবে কাজ করেন। লোকসভার ভেতরেও বাইরে তাকে দলের বা জোটের মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলতে হয়। 2 নম্বর পয়েন্ট, দল বা জোটের ঐক্য এবং সংহতি অটুট রাখা তার দায়িত্ব। দল বা জোটের দেওয়া প্রতিশ্রুতি সরকারি কাজকর্মের মাধ্যমে রূপায়ণের ব্যাপারে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। এবার 4 নম্বর পয়েন্ট দেখো, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। তোমরা ভিডিওর প্রথম থেকেই দেখেছো যে রাষ্ট্রপতিকে বিভিন্ন কাজে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রীর একটা অন্যতম ক্ষমতা কার্যাবলী হচ্ছে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করা। তাহলে আমাদের নেক্সট পয়েন্টটা কি হয়ে যাবে, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। তাহলে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা, এর মধ্যে প্রথম সাব পয়েন্ট, প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার মধ্যে সংযোগ স্থাপিত হয়। 2 নম্বর পয়েন্ট দেখো, মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার দায়িত্ব প্রধানমন্ত্রী। যে কোনো সিদ্ধান্ত অবশ্যই তাকে রাষ্ট্রপতিকে জানাতে হবে, সেই বিষয়ে প্রধানমন্ত্রী দায়িত্বশীল থাকেন। 3 নম্বর, তবে ভারতীয় সংবিধানে তত্ত্বগতভাবে যাই বলা হোক না কেন, বাস্তবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই যাবতীয় কার্য সম্পাদন করেন। 4 নম্বর দেখো, সংবিধানের 42তম এবং 44তম সংবিধান সংশোধনীর ফলে বর্তমানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ মানতে বাধ্য। আমরা তো রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলীর ভিডিওটাতে এমনকি প্রথম থেকে আমরা আলোচনা করে আসছি, রাষ্ট্রপতি মেনলি নাম সর্বস্ব শাসক, প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী আর মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করেন। ব্রিটেনের রাজা বা রানীর মতো তিনিও নিয়মতান্ত্রিক শাসক হিসেবে কাজ করে থাকেন। এবার পরের পয়েন্ট দেখো, পররাষ্ট্রনীতির রূপকার। পররাষ্ট্রনীতির রূপকারের মধ্যে প্রথম সাব পয়েন্ট দেখো, প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতির প্রধান রূপকার। আন্তর্জাতিক রাজনীতিতে সদর্থক ভূমিকা অবলম্বনের প্রধান দায়িত্ব প্রধানমন্ত্রীর, মানে বিভিন্ন দেশগুলির সাথে যাতে সুসম্পর্ক থাকে সেদিকটা দেখতে হয় কার, প্রধানমন্ত্রীর। 2 নম্বর দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর আমল থেকেই ভারতের প্রধানমন্ত্রী হলেন আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের প্রধান মুখপাত্র। তাহলে তোমরা দেখবে রিসেন্ট টাইমে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন আন্তর্জাতিক সফর করেন, সেহেতু পররাষ্ট্রনীতির মেন দায়িত্ব কার থাকে, প্রধানমন্ত্রীর থাকে। 3 নম্বর দেখো, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন।
তিনি ভারত সফররত অন্যান্য রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। 4 নম্বর দেখো কমনওয়েলথ সম্মেলন, জাতিপুঞ্জের শীর্ষ নেতাদের সম্মেলন, নির্জন নেতাদের সম্মেলন এবং সার্ক বা আসিয়ানের মতো আন্তর্জাতিক সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। এবার নেক্সট পয়েন্ট দেখো জাতির নেতা। জাতির নেতার মধ্যে আবার সাব পয়েন্ট দেখো। প্রথম পয়েন্ট প্রধানমন্ত্রী সমগ্র জাতির নেতা। জনমানুষের অভিপ্রায় অনুধাবন ও জনমত উপলব্ধি করা এবং তা নিয়ন্ত্রণ করা প্রধানমন্ত্রীর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেহেতু জনগণ প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তিনি প্রধানমন্ত্রী পদে বসেছেন, সেহেতু তার কাজের জন্যে জনগণের কাছে তাকে অবশ্যই দায়িত্বশীল থাকতে হয়। সেহেতু জনগণের অভিপ্রায় অনুধাবন এবং জনমত উপলব্ধি করে এবং তার নিয়ন্ত্রণ করা প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার 2 নম্বর পয়েন্ট দেখো। প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব, সত্যনিষ্ঠা, সাহসিকতা, জনপ্রিয়তা বিভিন্ন প্রচারের মাধ্যমে প্রকাশিত হয়। তার রাজনৈতিক কার্যকলাপ, ব্যক্তিত্ব এমনকি তার চলাফেরা, পোশাক পরিচ্ছদ পর্যন্ত জনমনে কার্যকর প্রতিক্রিয়া সৃষ্টি করে। 3 নম্বর পয়েন্ট দেখো। রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ব্যাপারে কোনো সমস্যা সৃষ্টি হলে সেগুলির সমাধানের উপায় সম্পর্কে সরকারের মতামত জ্ঞাপন এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকারের প্রতিষ্ঠার কথা জানিয়ে জনগণকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। অর্থাৎ দেশে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো সমস্যা হলে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটা জনগণকে জানানোর দায়িত্ব প্রধানমন্ত্রীর, কারণ জনগণ তাকে প্রধানমন্ত্রীর পদটা দিয়েছেন, সেহেতু জনগণকে আশ্বস্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী। এবার দেখো নেক্সট পয়েন্ট নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। নিয়োগ সংক্রান্ত ক্ষমতার মধ্যে দেখো আবার সাব পয়েন্ট। প্রথম পয়েন্ট দেখো ভারতের প্রধানমন্ত্রীর নিজস্ব কোনো নিয়োগ সংক্রান্ত ক্ষমতা না থাকলেও ভারতের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়োগের ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকেন। তাহলে সরাসরি প্রধানমন্ত্রীর নিজস্ব কোনো নিয়োগ সংক্রান্ত ক্ষমতা নেই, কিন্তু তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকেন গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়োগের ক্ষেত্রে। 2 নম্বর দেখো প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেল, মহাসচিব, নিয়ামক ও নিরীক্ষক, নির্বাচন কমিশনার প্রভৃতি বিশিষ্ট পদাধিকারীদের তিনি নিয়োগ করেন। এবার নেক্সট পয়েন্ট দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা। আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকার মধ্যে প্রথম সাব পয়েন্ট দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী মুখ্য ভূমিকা পালন করে থাকেন। যে কোনো আন্তর্জাতিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীকেই দেশের প্রতিনিধিত্ব করতে হয়। তাহলে বিভিন্ন দেশের যে বৈঠকগুলো হয় সেখানে মেনলি ভারতের প্রধানমন্ত্রী প্রতিনিধি হিসেবে যান বা তিনি প্রতিনিধিত্ব করেন। 2 নম্বর পয়েন্ট দেখো দেশের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করার দায়িত্ব থাকে প্রধানমন্ত্রীর হাতে। এছাড়া বিদেশি রাষ্ট্রপ্রধানদের তিনি ভারতবাসীর পক্ষ থেকে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। এবার নেক্সট এবং শেষ পয়েন্ট দেখো মূল্যায়ন। আমি সবসময় বলে থাকি ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্সের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে মূল্যায়নটা দেওয়া আবশ্যক। সেটা 2-3 লাইন হলেও চলবে, কিন্তু তোমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে। তোমরা যদি বলো দিদি আমরা এই মূল্যায়নের মধ্যে কি লিখবো, তাহলে আমি তোমাদেরকে বলবো পুরো টপিকটা থেকে তোমরা যা বুঝেছো সেটাই তোমরা 2-3 লাইন উল্লেখ করবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো এখানে মূল্যায়নের মধ্যে কি উল্লেখ করা হচ্ছে। পরিশেষে বলা যায় ভারতের প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক। আবার লোকসভায় তার দলের সংখ্যাগরিষ্ঠতার উপরেও তার ভূমিকা অনেকটা নির্ভর করে। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলে মন্ত্রী পরিষদ ও ক্যাবিনেটে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলেও কিন্তু জোট সরকারের প্রধানমন্ত্রীকে অবশ্যই শরিকদের মন জুগিয়ে চলতে হয়।